আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র এবং জাপানের সামরিক সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অর্থাৎ 1951 সালের যে সিকিউরিটি ট্রিটি এবং 1960 সালে পরবর্তী যে সংশোধিত চুক্তি রয়েছে, এর মাধ্যমে বর্তমানে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। উত্তর কোরিয়ার মতো দেশের হুমকিকে মোকাবেলা করা বা চীনের মতো সুপার পাওয়ার দেশের হুমকি মোকাবেলা করা, এই দুই ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের প্রচণ্ড গুরুত্ব রয়েছে জাপানের সামরিক ক্ষেত্রে। এবং হিসাব বলছে বর্তমান পৃথিবীর সর্ববৃহৎ যুক্তরাষ্ট্রের বিদেশে যে সামরিক বহর রয়েছে সেটা জাপানের ভেতর, এবং জাপানে যুক্তরাষ্ট্রের প্রায় 55,000 সেনা সদস্য বর্তমানে কর্মরত রয়েছে। যেহেতু জাপানের সংবিধানের যে আর্টিকেল 9 রয়েছে তা দিয়ে আক্রমণাত্মক সামরিকতা নিষিদ্ধ করা হয়েছে, আর এর জন্য জাপানের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে সমরাস্ত্র ক্রয় এবং ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। দেখুন, জাপানের বর্তমান সামরিক বাজেট প্রায় 54 বিলিয়ন মার্কিন ডলার। 2025 সালের এটা জাপানের সামরিক বাজেট। এই সামরিক বাজেটে জাপান যত অস্ত্র ক্রয় করে তার 90% রপ্তানি করে যুক্তরাষ্ট্র। 2024-25 সালের আন্তর্জাতিক যে SIPRI এর যে হিসাব রয়েছে সেই অনুসারে যুক্তরাষ্ট্র তার মোট অস্ত্র রপ্তানির 8.8% একক জাপানে রপ্তানি করেছে, যেটা নতুন করে টামাহক মিসাইল ডেলিভারি দিলে এর পরিমাণ আরও বাড়বে, সেটা 15% দাঁড়াবে। মানে যুক্তরাষ্ট্রের মোট অস্ত্র রপ্তানির 15% তারা জাপানে রপ্তানি করে। যদিও এটা যুক্তরাষ্ট্র এবং জাপান দুই দেশই স্বীকার করে না, তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে সমাদৃত নিরাপত্তার গ্যারান্টার হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রতি বছর জাপান তার সামরিক বাজেট থেকে অন্তত পক্ষে 15 থেকে 17 বিলিয়ন ডলার শুধুমাত্র নিরাপত্তার গ্যারান্টার হিসেবে প্রদান করে। পরিস্থিতি জাপানের জন্য এতটাই প্রতিকূল, যুক্তরাষ্ট্র যা বলে জাপানকে তাই মেনে নিতে হয়। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের প্রেসার দিয়ে জাপানকে প্রতিশ্রুতিবদ্ধ করেছে জাপান যুক্তরাষ্ট্রের ভেতর 550 বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে। সেমিকন্ডাক্টর, বিভিন্ন ধরনের চিপস ফ্যাক্টরি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স এবং গাড়ি নির্মাণ করার জন্য তারা যুক্তরাষ্ট্রে এই বিনিয়োগটা করবে, এটা বাধ্য করেছে। এই সকল কিছুর পরও জাপান এখন ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। যেমন দক্ষিণ কোরিয়া অন্তত পক্ষে মোটামুটি 70% যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসেছে, জাপানও এখন এমনটা চায়। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রস্তাব ফিরিয়ে দিয়ে তারা বিদ্রোহ করেছে, এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এটা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর। জাপানকে যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে হুমকি দিয়েছিল কোনোভাবেই রাশিয়া থেকে তেল গ্যাস আর ক্রয় করা যাবে না, সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, যেহেতু ইউরোপীয় ইউনিয়ন সরাসরি সম্পূর্ণভাবে কাট আউট করেছে বা বন্ধ করেছে। ভারতের উপরও প্রচণ্ডভাবে প্রেসার দিয়েছে এবং ভারত অবশেষে মাথা নত করে যুক্তরাষ্ট্রকে বলেছে আমরা রাশিয়া থেকে আর তেল ক্রয় করব না, আস্তে আস্তে কমিয়ে আনবো। তবে জাপানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। জাপান পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় জ্বালানি নিরাপত্তার সঙ্গে তারা কোনো আপোষ করবে না, এবং যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি উপেক্ষা করে এবং তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে তারা রাশিয়া থেকে এনার্জি ইম্পোর্ট করা অব্যাহত রাখবে। দেখুন, এটি একটি জটিল পরিস্থিতি, কারণ জাপান G7 এর একটি গুরুত্বপূর্ণ দেশ। G7 এর দেশ এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় যে রাশিয়া থেকে তারা ইম্পোর্ট বন্ধ করবে, যেটা একটা জটিল সমীকরণ তৈরি করেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা সাগরে ভাসমান যে গ্যাস ক্ষেত্রটি দেখছেন, এই গ্যাস ক্ষেত্রটির নাম হলো সখালিন-2। এটি রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে যে সখালিন দ্বীপ রয়েছে তার কাছে অবস্থিত বর্তমান পৃথিবীর একটি বৃহত্তম তেল এবং গ্যাস ক্ষেত্র। বলা হয়ে থাকে যে এই গ্যাস ক্ষেত্রটিতে প্রায় 17 ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে এবং জ্বালানি তেলের মজুদের পরিমাণ প্রায় 4 বিলিয়ন ব্যারেল। এই গ্যাস ক্ষেত্রটি জাপানের মতো দেশ যারা তাদের জ্বালানি চাহিদার 90% জ্বালানি আমদানি করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সখালিন-2 গ্যাস ক্ষেত্রটি রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলে জাপানের যে
হোকাইডো দ্বীপ রয়েছে সেখান থেকে মাত্র 43 কিলোমিটার উত্তরে। জাপান একক ভিত্তিতে এই গ্যাস ক্ষেত্র থেকে সকল তেল এবং গ্যাস আমদানি করে। এই বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয়। রাশিয়ার এই তেল এবং গ্যাস ক্ষেত্রে জাপান অন্যতম বড় বিনিয়োগকারী। আন্তর্জাতিক রিপোর্ট বলছে রাশিয়ার এই বিশাল গ্যাস ক্ষেত্রটিতে $20 বিলিয়ন বিনিয়োগ করেছে 3টি দেশ, যেখানে রাশিয়ার গ্যাসপ্রম 51% শেয়ারের মালিক, যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডের যে শেল কোম্পানি রয়েছে তারা 27.5% মালিক, এবং জাপানের যে মিৎসুবিশি জাপান রয়েছে তারা 12.5% মালিক। এই গ্যাস ক্ষেত্রটি বর্তমানে বাৎসরিক 9.6 মিলিয়ন টন এলএনজি আমদানি করে, যার বেশিরভাগই রপ্তানি হয় জাপানে। হিসাব বলছে যে জাপান তার মোট এলএনজি বা প্রাকৃতিক গ্যাস আমদানির 15% এই একটি মাত্র যে গ্যাসের খনি রয়েছে রাশিয়ার সেখান থেকে আমদানি করে, এবং আন্তর্জাতিক বাজারের দাম থেকে অনেকটা কম দামে তারা আমদানি করে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে এলএনজির দাম যেখানে $16 থেকে $17 রয়েছে, সেখানে জাপান আমদানি করে মাত্র $5 বা এর থেকেও কম। জাপানের বর্তমান গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং তারা যে বিদ্যুৎ উৎপাদন করেন তার প্রায় 8% এই রাশিয়ার গ্যাস ক্ষেত্রের প্রাপ্ত গ্যাস থেকে উৎপাদন হয়। সুতরাং জাপান যদি এখান থেকে গ্যাস আমদানি করা বন্ধ করে দেয়, জাপানের অর্থনীতি, জাপানের ফ্যাক্টরি, জাপানের উৎপাদনশীলতা এবং তাদের যেই স্থানীয় বাজার রয়েছে সেখানে বড় ভিত্তিতে মূল্যস্ফীতি হিট করবে। দেখুন, এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস আমদানি জাপান এবং রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক যে শত্রুতা রয়েছে সেটাকে কিছুটা হলেও স্থিতিশীল পরিস্থিতির মধ্যে রেখেছে। যদি এখান থেকে জাপান বেরিয়ে যায় এবং রাশিয়া থেকে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি আর না করে, রাশিয়া শক্তিশালী পদক্ষেপ নেবে। বিশেষ করে জাপানের কাছে যে কুরিলি দ্বীপ রয়েছে সেখানে আরও শক্তিশালী মিসাইল তৈরি করবে এবং জাপানের কয়েকটি দ্বীপের জন্য হুমকি তৈরি করবে। এ থেকেও বড় জাপানের জন্য ঝুঁকিপূর্ণ ব্যাপার হলো যে এই গ্যাস ক্ষেত্রের যে শেয়ার রয়েছে জাপান যদি এখন বিক্রি করে সাথে সাথে সেটা চীন ক্রয় করে নেবে এবং এই গ্যাস ক্ষেত্রে আধিপত্য বিস্তার করবে চীন, যেটা জাপান সীমান্তের একেবারে কাছে। জাপান কোনোভাবেই চায় না যে একেবারে উত্তর দিকের এই সীমান্তের কাছে চীনের মতো শক্তি তাদের প্রভাব বলয় নিয়ে এখানে চলে আসুক, কারণ চীন কিন্তু একা আসবে না। তাদের সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ সকল কিছু নিয়েই এই গ্যাস ক্ষেত্রের কথিত নিরাপত্তা নিয়ে এখানে চলে আসবে। কারণ যখনই এই গ্যাস ক্ষেত্র থেকে বেরিয়ে যাবে জাপান, সাথে সাথেই এখানে শক্তিশালী কৌশল প্রয়োগের মাধ্যমে এই গ্যাস ক্ষেত্রটি দখল করে নেওয়ার জন্য যত ধরনের টেকনিক্যাল প্রযুক্তিগত কৌশল রয়েছে ব্যবহার করবে চীন। আর রাশিয়া এখান থেকে বেরিয়ে আসতে পারবে না, কারণ এত বড় ক্রেতা আর নেই। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এই গ্যাস ক্ষেত্র নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা একমাত্র চীন রাখে। সুতরাং রাশিয়াও সেই ক্ষেত্রে দর কষাকষির কোনো জায়গা পাবে না। নামমাত্র মূল্যে এই গ্যাস ক্ষেত্র দখল করে নেবে, যেটা জাপানের মিৎসুবিশি কোম্পানির জন্য একটা বড় ক্ষতি, কারণ তারাও $10 থেকে $12 বিলিয়ন বিনিয়োগ করেছে এবং প্রচুর পরিমাণে আয় করে এই গ্যাস ক্ষেত্র থেকে প্রতি বছর জাপানের এই কোম্পানিটি, যেটা জাপানের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই জন্যই কিন্তু জাপান যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এখন যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে এই বিষয়ের পরিপ্রেক্ষিতে তারা শক্তিশালী একটা পদক্ষেপ নেবে জাপানের বিরুদ্ধে। কারণ G7 দেশই যদি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত না মানে, তাহলে অন্যান্য দেশগুলোকে কি করে মানতে বাধ্য করবে যুক্তরাষ্ট্র? ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং জাপান এখন মুখোমুখি। এখন দেখার বিষয়ে ভারতকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যেই ধরনের শুল্ক প্ল্যান নিয়ে ভারতের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, জাপানের বিরুদ্ধে তারা নেয় কিনা। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তোমাদের আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।